কার্লো আনচেলত্তির সোজা সাপটা স্বীকারোক্তি যে চ্যাম্পিয়ন্স লিগে যখন ম্যানচেস্টার সিটির সঙ্গে রিয়াল মাদ্রিদে দেখা হচ্ছে সেটা একটা ইউরোপিয়ান ক্লাসিকো এবং টানা 4 বছরে 4 বার দেখা হওয়ার পর এই ম্যাচটাতে 2024-25 নকআউট প্লে অফসের ম্যাচটা এতিহাদে ওয়াজ অ্যান ইনস্ট্যান্ট ক্লাসিক। সেই ম্যাচে কি ছিল না, এর্লিং হল্যান্ড রেকর্ড গোল করলেন, এমবাপে তার বিপরীতে অ্যান্সার দিলেন। রিয়াল মাদ্রিদ মনে হচ্ছিল ম্যাচটা হেরে যাবে, কিন্তু যেটা হয় 1% চান্স 99% ফেথ, সেটা আরেকবার দেখা গেল এবং সেটা দেখা গেল ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক এবং অনবদ্য ভুলের কারণে, যেটাকে বলতে পারেন যে ম্যানচেস্টার সিটি নিজের পায়ে গুলি করে ম্যাচটা হেরে গেছে এবং তার কারণে এতিহাদের প্রথম লেগে অর্থাৎ নকআউট প্লে অফের প্রথম লেগের অ্যাডভান্টেজটা রিয়াল মাদ্রিদের কাছে, যেটার অশনি সংকেত ম্যানচেস্টার সিটির জন্য অশনি সংকেত শুরু হয়েছিল সেই টিফোটা থেকে। টিফোটার গল্পটা কি? টিফোটা আনা হয়েছিল রদ্রিকে একটা ট্রিবিউট দেওয়ার জন্য, যে রদ্রি ভিনিসিয়াস জুনিয়রকে হারিয়ে ব্যালন ডর জিতেছেন। তিনি স্ট্যান্ডেও ছিলেন এবং সেই টিফোটাতে লেখা ছিল স্টপ ক্রাইং ইয়োর হার্টস আউট। যারা মোটামুটি এই বাক্যটার সাথে পরিচিত জানেন যে এটা ওয়েসিস এর একটা চমৎকার, বেশ ভালো একটা গান, আমার নিজেরও পছন্দের একটা গান। এবং লিয়াম এবং নোয়েল গ্যালাগার ওয়েসিস এর দুই ভাই, তারা কিন্তু ম্যানচেস্টার সিটিরও বড় ফ্যান। তবে গানটার কনটেক্সট হচ্ছে 2002 সালে যখন গানটা বেরিয়েছিল তখন যখন ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ে গিয়েছিল তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তখন নেশন ওয়াইড গানটা বাজানো হয়েছিল। এর পরবর্তীতে যতবারই ইংল্যান্ড 2006 কিংবা ইউরোতে কিংবা পরবর্তী বিশ্বকাপগুলোতে বাদ পড়ে গিয়েছে ততবারই আসলে এই গানটা শুনিয়ে ভক্তদেরকে কিছুটা শান্ত করা হয়। এখন এইটার কনটেক্সটে যখন দেখা হলো যে ভিনিসিয়াস যখন টানেল দিয়ে ঢুকছেন তখন ম্যানচেস্টার সিটির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পোস্ট করেছে যেটা রদ্রি ব্যালন ডিওর ধরে আছেন এবং তার ঠিক জাস্টা পোস্ট হয়ে ভিনিসিয়াস টানেল ধরে ঢুকছেন। পুরো ম্যাচ জুড়ে সেই টিফোটার ব্রিলিয়ান্সের এবং ম্যানচেস্টার সিটির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের প্রশংসা করা যেত যদি 81 মিনিট পর্যন্ত যে রেজাল্টটা ছিল ম্যানচেস্টার সিটি সেটা যদি ধরে রাখতে পারতো। কিন্তু ইমেজ দ্যাট প্রিসিডস আনফরচুনেট ইভেন্টস, এই ইমেজটাই, এই টিফোটাই ম্যানচেস্টার সিটির জন্য কাল হয়ে দাঁড়ালো এবং ভিনিসিয়াস ম্যাচটা শেষে হাসলেন, কাঁদলেন। ম্যানচেস্টার সিটির ফ্যানরাই ভিনিসিয়াস দেখালেন যে 15টা চ্যাম্পিয়ন্স লিগ কে জিতেছে, এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কে। মুভি স্টারকে যখন তিনি ইন্টারভিউ দিচ্ছেন তখন তিনি বলছেন যে তিনি ব্যানারটা দেখেছেন, ব্যানারে কি লেখা আছে সেটা তিনি অতটা পাত্তা দেননি, তবে এই ধরনের ব্যানার, এই ধরনের ইন্টিমিডেশন তাকে ম্যাচে পারফর্ম করার জন্য অনেক বেশি তাতিয়ে দেয়। কিন্তু এই ম্যাচটা তো হতে পারতো এর্লিং হল্যান্ডের। আপনি আসের এই ইলাস্ট্রেশনটা দেখুন, এর্লিং হল্যান্ড টার্মিনেটরের সেই ইলাস্ট্রেশনটা আরেকবার করা হয়েছে। তার করার কারণ হচ্ছে এর্লিং হল্যান্ড ম্যাচ খেলেছেন 48টা চ্যাম্পিয়ন্স লিগে এই বয়সে এবং এই ম্যাচে যখন তিনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম গোলটা করলেন এবং তারও প্রথম 5 ম্যাচে রিয়াল মাদ্রিদের এগেনস্টে তার প্রথম গোল, সেটা সব মিলে তার রেকর্ড নিয়ে গিয়েছে 49 গোলে, সেটা অবশ্য পেনাল্টি সহ। এবং এই 49তম গোল করে তিনি বসে গেছেন জলাতান ইব্রাহিমোভিচের পাশে ইউসিএল এর অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরারের 12তম স্থানে। তার 374 মিনিট লেগেছে, 14টা শট লেগেছে। ফাইনালি 5টা ম্যাচ পর, যেখানে রুডিগার নাই, যেখানে আলাবা নাই, কারবাহাল কেউ নাই, সেরকম একটা ফাঁকা ব্যাকলাইনের এগেইনস্টে প্রথম গোলটা করতে। তবে সেই গোলের সব ক্রেডিট পাবেন আসলে ইয়স্কো গ্বার্দিওল। আপনি ইয়স্কো গ্বার্দিওলকে একজন ফুল ব্যাক রোল হিসেবে আসলে ভাবলে খুবই ভুল করবেন। তিনি ফ্রন্ট ফুটে অন দ্য বল যথেষ্ট ভালো এবং সেটারই আসলে নিদর্শন গতকালকে আরেকবার দেখা গিয়েছে। গ্রিলিশ যখন হোল্ড আপ করে গ্বার্দিওলকে রিলিজ করে দিয়েছেন, সেই হোল্ড আপ বলটার পর হল্যান্ডের একটা চমৎকার ফিনিশে ম্যানচেস্টার সিটি কিন্তু প্রথম অ্যাডভান্টেজটা ম্যাচে নিয়ে গিয়েছিল। সেটার অফসাইড কল নিয়ে অনেক ধরনের সময় ক্ষেপণ হয়েছে এবং ফাইনালি মনেই হচ্ছিল হয়তো অফসাইড কলে বাতিল হয়ে যেতে পারে 4 মিনিটের দীর্ঘ অফসাইড চেকের পর, কিন্তু সেমি অটোমেটেড অফসাইড লাইন বলছে যে ওই মিলিমিটার সংক্রান্ত ডিফারেন্সের কারণে গ্বার্দিওল এবং হল্যান্ডের অবস্থানটা সমান থাকার কারণে, যেখানে আসেন্সি আসলে কিছুটা পিছনে পড়েছিলেন, শুয়ামিনো ব্যাকলাইনের অনেক পিছনে ছিলেন, রিয়াল মাদ্রিদের ব্যাকলাইনটা খুব আনর্যাটেলড অবস্থায় ছিল শুরুর দিকে এবং সেখানে সেই ম্যানচেস্টার সিটি কিন্তু অ্যাডভান্টেজটা নিয়ে ফেলে। কিন্তু সেই অ্যাডভান্টেজটা তো ক্যারি আউট করতে হবে, যে অ্যাডভান্টেজটা স্বয়ং পেপ গুয়ার্দিওলার কিছু সিদ্ধান্তের কারণে আসলে ম্যানচেস্টার সিটি ক্যারি আউট করতে পারেনি। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার সিটিকে একদম ঘর নতুন করে সাজানোর মতো করে সাজানো হয়েছে। ডিফেন্স লাইনে স্ট্রেনথেন করা হয়েছে, মিডফিল্ডে রদ্রির রিপ্লেসমেন্ট না হলো এনহ্যান্সমেন্ট আনা হয়েছে, ফরওয়ার্ড লাইনে এনহ্যান্সমেন্ট আনা হয়েছে। কিন্তু তারা সবাই, খুসানোভের কথা বলুন, নিকো গঞ্জালেস যদিও ইনজুর্ড ছিলেন, তিনি বেঞ্চে ছিলেন, ওমার মারমুশকেও আসলে স্থান দিতে হয়েছিল বেঞ্চে। গুয়ার্দিওলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার 6 রোলে কে খেললেন?
জন স্টোনস, জন স্টোনসকে দিয়ে ওই ট্রেবল উইনিং সিজনে ইনভার্টেড রোলে খেলিয়ে কিন্তু গুয়ার্দিওলা একটা রেভলিউশন করেই ফেলেছিলেন এবং স্টোনস ওয়াজ ডুইং অ্যাকচুয়ালি ভেরি গুড। তার কারণ হচ্ছে পেপ গুয়ার্দিওলা এই ম্যানচেস্টার সিটি নয়, রিয়াল মাদ্রিদের ফ্রন্ট ফোরকে যে থামানোটা বেশ কঠিন হবে সেটা ম্যাচের আগে প্রেস কনফারেন্সেই বলেছিলেন যে বিএমভিআর এর মতো 4 জন ফ্রন্ট ম্যান যখন একটা দলের হয়ে খেলে তাদেরকে কোনোভাবে থামানোটা আসলে 90 মিনিটের জন্য কঠিন, কিন্তু সেটা প্রথম হাফে যথেষ্ট ভালোভাবে কিন্তু পেপ গুয়ার্দিওলা করতে পেরেছিলেন। একটা 2-3-5 খুবই স্টেবল একটা পজিশন নিয়ে তিনি কিন্তু তার দলটাকে ফ্রন্ট ফুটে খেলিয়েছেন, যার কারণে যখন এমবাপে এবং ভিনিসিউস ফ্রন্ট ফুটে প্রেস করতে যাচ্ছিলেন তারা বারবার আসলে ওই আকে এবং আকাঞ্জির পিছনেই পড়ে থাকছিলেন, যার কারণে স্টোনস ওয়াজ দ্য ফ্রি ম্যান, যেহেতু বেলিংহাম একটু ডিপে বাম দিকে শুরু করেছিলেন এবং তার কারণে আসলে ম্যানচেস্টার সিটি প্রথম 20-25 মিনিটে কিন্তু ম্যাচের কন্ট্রোলটা নিজেদের কাছে নিতে পেরেছিল এবং সেই ব্যাপারটাই আসলে কার্লো আনচেলত্তি বুঝতে পেরেছিলেন। রিয়াল মাদ্রিদ প্রথম হাফে অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে, রদ্রিগোর একটা পাঠানো বল থেকে মেন্দি একটা দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন যেটা আকে ঠেকিয়ে দিয়েছিলেন একদম লাস্টের দিকে। এমবাপেও একটা ফ্রি চান্স পেয়েছিলেন ম্যাচের প্রথম হাফের শেষ দিকে রদ্রিগোরই একটা বল থেকে, সেটা পাঠিয়েছেন তিনি অনেক উপর দিয়ে। কিন্তু এই রিয়াল মাদ্রিদের চান্সগুলোকে আরো কিভাবে পারফেক্টলি কাজে লাগানো যায় এবং ম্যানচেস্টার সিটির মাঝ মাঠের ওয়ান ফ্রি ম্যান অ্যাডভান্টেজ কিভাবে ব্লক করা যায় সেটার জন্য কার্লো আনচেলত্তি ট্যাকটিক্যালি দুটো চেঞ্জ করিয়েছেন। এক হচ্ছে বেলিংহামকে তিনি সামনে এগিয়ে এনেছেন এবং সেন্ট্রালি এবং তাদের পিভট রোলের যে পাসিং অ্যাঙ্গেলটা ছিল সেটা তিনি ব্লক করেছেন বেলিংহামের পজিশন চেঞ্জ করার মাধ্যমে এবং ভিনিসিউস, রদ্রিগো এবং এমবাপেকে আরো সামনে নিয়ে এসেছেন তাদের ফ্ল্যাঙ্কের জোনটা বন্ধ করে, যার ফলে আসলে ম্যানচেস্টার সিটির পক্ষে সামনে বল এসকেলেট করাটা, সার্কুলেট করাটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল। এবং আরেকটা ব্যাপার খুব ভালো মতো দেখা গিয়েছে, সেটা যদি আপনারা সেকেন্ড হাফের শুরুর দিকে একটু খেয়াল করে থাকে, যে ম্যানচেস্টার সিটি বল লুজ করার পর তাদেরকে প্রেস করেনি, তারা রিয়াল মাদ্রিদকে বল প্রেস করে বল উইন করার চেষ্টা করেনি, যেটা পেপ গুয়ার্দিওলা দলের ক্ষেত্রে আপনি এরকমটা খুব একটা দেখবেন না। কারণ হচ্ছে পেপ গুয়ার্দিওলা গতকালকে খুব রোয়ে শোয়ে তাদের ফ্রন্ট ফোরকে বিট করতে চেয়েছিলেন ট্রানজিশনে, কিন্তু আপনার মিডফিল্ডে মানুষ নাই, আপনার সামনে কোনো রানার নাই, আপনি কিভাবে আসলে এরকম একটা মিডফিল্ড নিয়ে, একটা এইজিং মিডফিল্ড নিয়ে রিয়াল মাদ্রিদের প্রেসকে বিট করে সামনে বল নিয়ে যাবেন, সেটার কোনো গেম প্ল্যান আসলে ম্যানচেস্টার সিটি এবং পেপ গুয়ার্দিওলার কাছে ছিল না। পেপ গুয়ার্দিওলা খুব বেশি রেসপেক্ট দেখিয়ে ফেলেছেন রিয়াল মাদ্রিদের, যার কারণে ফলটা ভুগেছেন এই সেকেন্ড হাফেই।